আমাদের নতুন জীবনটা শুরু হয়েছিল ঢাকা পলিটেকনিকের লতিফ ছাত্রাবাস থেকে। পুরনো ইটের তৈরি বিশাল দালান, দেয়ালে স্যাঁতসেঁতে শ্যাওলা আর জানালার পাশে ঝুলে থাকা লতাপাতা দেখে মনে হচ্ছিল শত বছর ধরে এই জায়গাটার বয়স বাড়েনি, শুধু থমকে আছে। আমার রুমটার নম্বর ছিল 203। ভেতরে ঢুকেই একটা পুরনো বদ্ধ গন্ধ নাকে এসে লাগলো, কেমন যেন বিষণ্ণ একটা ভাব। আমার রুমমেট রায়হান পুরনো ছাত্র, তাই ছাত্রাবাসের সব খুঁটিনাটি তার নখদর্পণে। প্রথম রাতেই লক্ষ্য করলাম অন্য কোনো ছাত্র আমাদের রুমের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কেমন যেন দ্রুত পা চালায়। একটা চাপা ভয় যেন সবার চোখে মুখে লেপ্টে আছে। আমি ব্যাপারটা রায়হানকে জিজ্ঞাসা করলাম। প্রথমে সে পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু আমার কৌতূহল দেখে শেষ পর্যন্ত বলেই ফেলল আসল কথাটা। রাজ, আমাদের এই রুমটায় একটা রহস্য আছে। আমি হাসলাম। রহস্য? কিসের রহস্য? ভূতপ্রেত নাকি? রায়হান আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো রসিকতা ছিল না। আগে একজন ছিল এই রুমে, তার নাম শুভ। সে ছিল খুব মেধাবী, কিন্তু একা থাকতে ভালোবাসতো। বছর 15 আগের কথা। এক রাতে তার রুম থেকে একটা অদ্ভুত আর্তনাদ শোনা যায়। ছাত্ররা ছুটে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। অনেক কষ্টে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখে শুভ মেঝেতে পড়ে আছে। তার মুখটা ভয়ে বিকৃত হয়ে আছে, যেন সে কিছু একটা দেখেছে যা মানুষ কল্পনাও করতে পারে না। তার শরীর ছিল হিমশীতল, যেন বরফে জমে গেছে। শুভর মৃত্যুর কারণ নাকি ছিল হার্ট অ্যাটাক, কিন্তু রায়হান বলল ছাত্রাবাসের কেউ এই কথা বিশ্বাস করেনি। সবাই জানতো এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। এরপর থেকে এই রুমটাকে সবাই এড়িয়ে চলে। প্রথম কয়েক রাত আমি কিছুই টের পাইনি। রায়হান হয়তো বাড়িয়ে বলেছে, এই ভেবে আমি নিশ্চিন্ত ছিলাম। কিন্তু আমার সেই নিশ্চয়তা বেশি দিন টিকেনি। এক রাতের ঘটনা, আমি পড়ার টেবিলে বসে আছি। হঠাৎ রুমের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। একটা হিমশীতল অনুভূতি আমাকে ঘিরে ধরল। আমি ঘড়ি দেখলাম, রাত 2টো বাজে। রায়হান গভীর ঘুমে আচ্ছন্ন। আমি উঠে আলো জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু বিদ্যুৎ চলে গেছে। মোবাইলটা হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালালাম। তখনই আমি শুনতে পেলাম একটা ফিসফিসানি। মনে হলো কেউ যেন আমার কানের কাছে বলছে, আমি ঠান্ডা, খুব ঠান্ডা, আমার রক্ত জমাট বেঁধে আছে। আমি ভয়ে জমে গেলাম, পুরো শরীর আমার কাঁপছে। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা নিচের দিকে নামাতেই দেখলাম মেঝেতে কিছু একটা চিকচিক করছে। কাছে গিয়ে দেখি সেটা একটা লাল রঙের তরল। কেমন যেন পচা গন্ধ আসছে। আমার হাত পা অবশ হয়ে গেল। এক অজানা আতঙ্কে আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে রায়হানের ঘুম ভেঙে গেল। সে উঠে আমাকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু আমার মন থেকে সেই দৃশ্যটা কিছুতেই যাচ্ছিল না। পরের কয়েকটা রাতও আরও ভয়ঙ্কর। প্রতিদিন গভীর রাতে রুমের তাপমাত্রা নেমে যায়, আর আমি শুনতে পাই সেই ফিসফিসানি। কখনো দরজার মৃদু টোকা পড়ে, কখনো বা জানালার কাছে অদ্ভুত আঁচড়ের শব্দ হয়। রাতের বেলা মনে হয় কেউ যেন নিঃশব্দে আমার বিছানার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম আমার কাছে লুকানোর মতো আর কিছুই নেই। লতিফ ছাত্রাবাসের 203 নম্বর রুমের অভিশাপ আমাকে জাপটে ধরেছে। আমরা দুইজন মিলে এই রহস্যের গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কলেজের পুরনো ফাইলপত্র ঘেঁটে জানতে পারলাম শুভর পরিবার সম্পর্কে কোনো তথ্য নেই। সে একজন এতিম ছিল, কিন্তু তার মৃত্যুর পর তার রুম থেকে একটা পুরনো চিঠি পাওয়া গিয়েছিল, যা রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। আমরা 203 নম্বর রুমের ভেতরে সেই চিঠিটা খোঁজার চেষ্টা করছিলাম। খাটের নিচে, টেবিলের ড্রয়ারে, বইয়ের তাক, সব জায়গায় খুঁজলাম। শেষ পর্যন্ত একটা পুরনো বইয়ের ভেতর থেকে একটা হলুদ হয়ে যাওয়া কাগজের টুকরো পেলাম। অস্পষ্ট অক্ষরে সেখানে কিছু কথা লেখা আছে। কাগজটা পড়ে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। সেখানে লেখা ছিল, আমি জানি না কেন আমার শরীর ঠান্ডা হয়ে আসছে, আমার রক্ত জমাট বাঁধছে। সে বলেছিল এই ওষুধ আমাকে অমর করবে, কিন্তু এখন মনে হচ্ছে সে মিথ্যা বলেছিল। এই লতিফ ছাত্রাবাসই আমার শেষ ঠিকানা। আমি মারা গেলে আমার এই অভিশপ্ত আত্মা এখানেই থাকবে। যে এই রহস্য জানবে তার রক্তও জমাট বেঁধে যাবে। আমি আর রায়হান পুরো দুজনেই কাঁপতে লাগলাম। হঠাৎ রুমের তাপমাত্রা আবারও অস্বাভাবিকভাবে নেমে গেল। আমি অনুভব করলাম আমার পায়ের নিচের মেঝেটা বরফের মতো শীতল হয়ে যাচ্ছে। রায়হানকে দেখলাম, সেও একইভাবে জমে যাচ্ছে। আমরা দুজন পরস্পরের দিকে তাকিয়ে দেখলাম আমাদের পা দুটো ধীরে ধীরে সাদা হয়ে আসছে। আমাদের সামনে সেই অভিশপ্ত দৃশ্যটা ভেসে উঠল। শুভ, তার বিকৃত মুখ এবং তার জমাট বাঁধা চোখ, সে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা বুঝতে পারলাম আমরাও সেই অভিশাপ
মৃত্যুর শিকার হতে চলেছি। আমাদের পা সাদা হতে শুরু করেছে, পায়ের তলার মেঝেটা যেন জমে যাওয়া বরফের মতো। রায়হান চোখ বন্ধ করে ফেলল, তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি তার হাতটা ধরলাম, দেখলাম তার হাতও ক্রমশ বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। মাথার মধ্যে তীব্র এক যন্ত্রণা শুরু হলো, যেন তা আমার মগজের শিরা উপশিরাগুলো কেউ চেপে ধরেছে। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমাদের সাথে সত্যি ঘটছে। হঠাৎ করেই ফিসফিসানিটা আবার শোনা গেল, তোমরাও জানলে, তোমরাও দেখলে, এখন তোমরাও অনুভব করবে। কণ্ঠটা যেন রুমের প্রতিটি দেয়াল থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল, কিন্তু মাথার ভেতরে যন্ত্রণাটা যেন আগুনের মতো জ্বলছিল। আমার মনে হলো শুভ শুধু আমাদের রক্ত জমাট বাঁধিয়েই শান্ত হবে না, সে আমাদের মনের সব অনুভূতি কেড়ে নিতে চাইছে। রায়হানের অবস্থা দেখে আমার মনে হলো তাকে জাগিয়ে রাখা দরকার। আমি তার হাতটা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, রায়হান, চোখ খোলো, চোখ খোলো রায়হান।